হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমি আবারও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি বলেছিলাম যে ন্যারেশন নিয়ে মোট 4টি ক্লাস হবে, যদিও প্রথমে বলেছিলাম 3টি ক্লাস, পরে দেখতেছি 4টি ক্লাস ছাড়া উপায় হচ্ছে না, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমি সেন্টেন্স অনুসারে ন্যারেশন চেঞ্জের আমি একটি ক্লাস আলাদা করে করলাম। তো এখন আমরা আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হলো সেন্টেন্স অনুসারে রিপোর্টের স্পিচের সেন্টেন্স অনুসারে ন্যারেশন পরিবর্তনের প্রসঙ্গ নিয়ে। এখন আমরা দেখব যে আমি আবারও বলে দেই, এই ক্লাসটি আরও সুন্দর ভালোভাবে বোঝার জন্য তোমাদের অবশ্যই প্রথম ক্লাসটি এবং দ্বিতীয় ক্লাসটি একটু দেখে আসা উচিত। তারপরে এই ক্লাসে দেখলে এই ক্লাসের মধ্যে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না এবং সহজে বুঝে ফেলবে। এখন আমরা চলে যাব ন্যারেশনের ক্লাস 3 নম্বর ক্লাসে। এখন আমরা চলে যাচ্ছি ন্যারেশন নাম্বার ক্লাস 3 নম্বরে। তো আমি প্রথমে বলবো যে রুল 1 যেটা বলছে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কিভাবে সেটাকে পরিবর্তন করব, এই বিষয়টি আমরা এখন দেখব। তা আমরা এর আগে দেখেছি যে রিপোর্টেড স্পিচটি যদি কোন টেন্স হলে বা এই রিপোর্ট স্পিচের সাবজেক্ট কী হলে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা দেখব সেন্টেন্স অনুসারে রিপোর্ট স্পিচটা। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, সেই 5 প্রকারের মধ্যে অ্যাসার্টিভ রিপোর্টের স্পিচটা কোন সেন্টেন্সে থাকলে আমরা কীভাবে পরিবর্তন করব। তবে বলে নেওয়া ভালো, অবশ্যই আগের রুলসগুলো কিন্তু সেখানে বলবৎ থাকবে, অর্থাৎ আগের সব রুলসগুলো এখানে আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু হবে না। শুধু সেন্টেন্স অনুসারে যে একেবারে আলাদা রুলস তা কিন্তু না, অবশ্যই আলাদা কিছু প্রসঙ্গ আছে, তবে আগের প্রসঙ্গগুলো সবগুলোই আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। আমরা এখন চলে যাচ্ছি যে এইখানে যদি রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা জানি যে তোমাদের যে বিষয়টা আমরা জানি সেটা হলো একটা ডাইরেক্ট স্পিচে আমরা একটা উদাহরণ দেই। হি সেড টু মি হি প্লেজ ফুটবল। আচ্ছা, এইটা কোন সেন্টেন্সে আছে আমরা আমরা একটু যদি থিঙ্ক করি, এইটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো কোনো কিছু যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়, বিবৃতি করা বোঝায়, এরকম কিছু বোঝালে সেটা বোঝায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সে ফুটবল খেলে, আমরা সে কী করছে একটা বর্ণনা দিচ্ছি, সে ফুটবল খেলে। এই যে এই প্রসঙ্গে আমাদের সেটা দাঁড়ালো যে আমরা এখন দেখবো যে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর আগে আমরা টেন্স অনুসারে দেখছি, সাবজেক্ট অনুসারে আমরা কি করেছি, এবার আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আগের রুলসগুলো সব বসবে। এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর টেন্স অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট টেন্স অনুসারে দেখলে আমরা দেখবো এটা রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্স, অতএব এটা টেন্সের ব্যবহার পরিবর্তন হবে। প্লাস এখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের রুলসগুলো কী কী হবে সেটা আমরা এখন দেখবো। যে আমরা এখানে একটা উদাহরণ আমরা একটু লিখে ফেলতে পারি, মানে ইনডাইরেক্ট করে ফেলতে হবে, তারপর রুলসটা দেখবো। যেমন এখানে বলা হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি প্লেড ফুটবল। এখন বলা হতে পারে আগের রুলসগুলো তো স্যার এরকমই ছিল, তো এখন তো তার অ্যাসার্টিভ সেন্টেন্সের কি আমরা আলাদা রুলস পেলাম? আসলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে যে দুইটা রুলস এখানে পেলাম, নতুন দুইটা রুলস, সেটা হলো দ্যাট আর একটা হলো টোল্ড। আমি বারবার বলেছিলাম যে এই যে অন্যান্য পরিবর্তনগুলো আছে সেগুলো আমি পূর্বের ক্লাসগুলোতে বলিনি। এই যে হলো দ্যাট এবং টোল্ডের কথাগুলো, এই কথাগুলো আমি এই সেন্টেন্স অনুসারে, এই প্রসঙ্গগুলো দ্যাট এবং টোল্ড, এই বিষয়গুলো সেন্টেন্স অনুসারে আসে, আসলে টেন্স অনুসারে আসে না। সেই জন্য আমি তোমাদেরকে এইখানে বলার জন্য আমি এখানে করছি যে এগুলো আমি পরে বলবো, ধারাবাহিকভাবে বলবো। এখন দেখো, তাহলে এইখানে আমরা এখন আসবো 1 নম্বর রুলসে, যে আমাদের অ্যাসার্টিভ রিপোর্টেড স্পিচটি আমরা আগে জানি এটা রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টিং ভার্ব, আর এটা হলো ইনভার্টেড কমা। এখন আমরা জানি, আমি বলছি রিপোর্টিং স্পিচটি অ্যাসার্টিভ হলে কি হবে 1 নম্বরে, যে এই যে রিপোর্টিং ভার্বটি আছে, রিপোর্টিং ভার্বটা কি হবে, সে থাকলে সে হবে, আবার সেইজ থাকলে
সেইজ হবে, আবার সেইড থাকলে সেইড হবে, আবার সেইড টু থাকলে সরি আমরা আচ্ছা লেখা যেত সে টু থাকলে টেল হবে, আবার সেইজ টু থাকলে টেলস হবে। আচ্ছা তারপরে সেইড টু থাকলে টোল্ড হবে। এই যে বিষয়গুলো আমাদের এতক্ষণ ধরে আমরা যে অপেক্ষা করলাম যে টোল্ড কেন হচ্ছে, আমরা দেখলাম যে এইটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর তাহলে এখানে যদি সেইড টু থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে সেইড টু আছে, সেই জন্য আমরা কি বসাইলাম, টোল্ড বসাইলাম। তাহলে এখন দ্যাট হবে। আবার আমি এবার দ্বিতীয়বারে বলবো যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট বসবে। 2 নম্বরে আমরা বলতে এইটুকু তোমার লিখে রাখবা, আমি মিশে ফেলতেছি যে এইটা গেল 1 নম্বর রুলস। তাহলে আমরা বুঝলাম যে টোল্ড কেন হলো। তাহলে 2 নম্বরে আমরা দেখব, 2 নম্বরে এখানে হবে যে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসবে, দ্যাট বসাতে হবে, দ্যাট বসাতে হবে। তাহলে দেখো আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসেছি, আর ইনভার্টেড কমা এখানে নেই। তাহলে আমরা বুঝলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা এখানে ইনভার্ট করে দ্যাট বসাবো, আর এইটা রিপোর্টিং ভার্ব অনুসারে আমরা চেঞ্জ করবো। আমরা সেইড টু হলে টোল্ড হবে, আবার সেইজ টু হলে টেলস হবে, আবার তোমার সেইড হলে শুধু সেইড হবে। আমরা ওটা লিখে দিয়েছি, ওটা পড়ে নিবা। এখন আমি ওটা লিখে দিয়েছি। এখন এই যে দুইটা পরিবর্তন, আরেকটা বিষয় আছে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ঐতিহাসিক সত্য হয়, ঐতিহাসিক বা চিরন্তন সত্য হলে, বিশেষ করে চিরন্তন সত্যটাই আমরা বলতে পারি, ঐতিহাসিক না বলে আমরা বলি চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে অ্যাসার্টিভটা যদি কি হয়, অ্যাসার্টিভটি চিরন্তন সত্য হলে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। আসলে কিসের পরিবর্তন হবে না, রিপোর্টেড স্পিচটির কোনো পরিবর্তন হবে না। এখানে টোল্ড বা দ্যাট হবেই, হ্যাঁ, হলে কোনো পরিবর্তন হবে না রিপোর্টেড স্পিচটির, লিখে দেওয়া ভালো, রিপোর্টেড স্পিচটির কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যে আমরা একটা উদাহরণ দিয়ে দিই এখানে, যে হি সেড টু মি ম্যান ইজ মর্টাল, এইটা লিখলাম। তাহলে ম্যান ইজ মর্টাল এটা চিরন্তন সত্য। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে হি টোল্ড মি দ্যাট ম্যান ইজ মর্টাল। এখন দেখো এইখানে কোনো পরিবর্তন হয়নি। দেখো এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। টেন্সেরও কোনো পরিবর্তন হবে না, সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তন হবে না, যদি সেটা চিরন্তন সত্য হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এখন তাহলে আমরা এটা দেখলাম, 3 নম্বরে আমরা এটা দেখলাম। এরপরে আমরা 4 নম্বরে যেটা বলবো, যে 4 নম্বরে বলবো যে পূর্বের যাবতীয় নিয়ম প্রয়োজন মতো অনুসরণ করতে হবে, অনুসরণ করতে হবে। পূর্বের আগের যে আমরা পার্সন অনুসারে, তারপরে টেন্স অনুসারে যে পরিবর্তনগুলো করেছি, ওগুলো আমরা প্রয়োজন অনুসারে, যেমন এখানে লাগছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, হ্যাঁ, আবার এই জিনিসগুলো লেগেছে সেইডের কারণে, হ্যাঁ, আবার হিটা আবার হি হয়ে গেছে। আমাদের থার্ড পার্সন থাকলে সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না রিপোর্টেড স্পিচের। এখন আমরা 1 নম্বর রুলসটা আমরা করলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কী হবে। এখান থেকে তোমরা আরও 5টি উদাহরণ লিখবে। 5টি উদাহরণ লিখলে তোমাদের আর কোনো কনফিউশন বা সমস্যা থাকবে না। এটা তোমাদের SW। এবার আমরা 2 নম্বর রুলসে চলে যাব। 2 নম্বর রুলসে যাচ্ছি। 2 নম্বর রুলসে বলা হচ্ছে যে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে, রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, অর্থাৎ প্রশ্নবোধক যদি বাক্য হয়, তাহলে আমি কি করব। 1 নম্বরে রিপোর্টিং ভার্বটি সে হলে আস্ক বসাতে হবে। ওখানে সেইজ যদি থাকে তাহলে আস্ক বসাবো, সেইড থাকলে আস্কড হবে, সেইড টু থাকলে আস্কড হবে,
সে টু হলে আস, আবার সেস টু হলে আস্ক হবে। এখন এখানে এস যুক্ত হলে এখানে এস হবে, এটাই হলো বিষয়। এখানে এস যুক্ত না থাকলে না হবে, আর পাস্ট টেন্স হলে এখানে ইডি যুক্ত হবে। এখন বাকিটা তোমরা বুঝে লিখতে পারো। এখন দেখা যাচ্ছে যে 2 নম্বরে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইনভার্ট কমাটা তুলে দিব। যেমন এখানে দেখো এই যে ইনভার্ট কমাটা তুলে দিয়ে আমরা ইয়েস নো কোশ্চেন হলে আমরা ইফ বা ওয়েদার বসবে, আর ডাব্লিউএস কোশ্চেন হলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটি বসাবো কোথায়, ইনভার্টেড কমাটা তুলে দিয়ে। এখন আমরা তারপর 3 নম্বর বলা আছে টেন্স ও পার্সনের নিয়ম অনুসরণ করতে হবে। টেন্স এবং পার্সন অনুসারে যে আমরা নিয়মগুলো করেছি সেগুলো অনুসরণ করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে তখন কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করব, ডিরেক্ট স্পিচটা ইনডিরেক্ট যখন করব তখন কিন্তু সেটা আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না, সেটা আমাদের ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। এখন দেখো তাহলে প্রশ্নটা আমরা এখানে আসি, দুটো উদাহরণ আমরা এখানে সেট করেছি। হি সেড টু মি ডু ইউ প্লে ফুটবল। হ্যাঁ, তাহলে এখানে দেখো এইটা একটা প্রশ্ন। এটা হি সেড টু মি হোয়েন ডু ইউ প্লে ফুটবল, তুমি কখন খেলো, তুমি কি ফুটবল খেলো, তুমি কখন ফুটবল খেলো। এখন কথাটা হচ্ছে যে আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি ফুটবল খেলো, তুমি যদি খেলো তাহলে বলবা ইয়েস, আর যদি না খেলো তাহলে বলবা নো। এই যে ইয়েস আর নো দিয়ে যে প্রশ্নগুলোর উত্তর করা হয় সেটাকে বলে ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ ইয়েস ও নো দিয়ে যে প্রশ্নগুলো উত্তর করা যায় সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস ও বা অথবা নো দিয়ে যেগুলো প্রশ্নের উত্তর করা যায় না, অর্থাৎ অন্য একটা শব্দ বা অন্য একটা বাক্য উত্তর লিখতে হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। যেমন আমি যদি বলি তুমি কখন ফুটবল খেলো, তাহলে কিন্তু তুমি যদি বলো ইয়েস তাহলে কিন্তু উত্তর হলো না, অথবা তুমি যদি বলো নো তাহলে কিন্তু উত্তর হলো না। তাহলে তোমাকে কি বলতে হবে যে তুমি কখন ফুটবল খেলো, তাহলে তোমার ওই সময়টার কথা বলতে হবে যে আমি সকালে ফুটবল খেলি, অথবা দুপুরে, অথবা সন্ধ্যায়। তাহলে ইয়েস নো দিয়ে এখানে আমাদের অ্যান্সারগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। যেখানে ইয়েস নো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে না সেটাই হলো ডাব্লিউএস ওয়ার্ড। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের কোশ্চেনের একটা বৈশিষ্ট্য হলো সেখানে ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে শুরু হবে, যেমন হোয়াট, হোয়েন, হাউ, হোম, হু, হুইচ, হ্যাঁ, হোয়েন, হোয়ার ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্সটা কী হবে, শুরু হবে। এগুলোকে বলা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটি থাকে, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডাব্লিউএস কোয়েশ্চেন। দুটি খুব, এইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আলাদা করে, যাই হোক আমি একটু টাচ দিলাম। এখন দেখো আমরা এখন এই রুলসগুলো অনুসারে যদি আমরা অনুসরণ করি তাহলে দেখো সেট টু থাকলে কী হবে, সেট টু থাকলে আমি বলে দিয়েছি যে সেট টু থাকলে আস্কড হবে। তাহলে আমরা লিখবো হি আস্কড মি, তারপর কি বলেছি যে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইয়েস নো কোশ্চেন হলে কী হবে, ইফ বা ওয়েদার। তাহলে আমরা ইফ বসাবো সহজ, তাহলে এখানে ইনভার্টেড কমাটা উঠে কী হবে, ইফ হবে। এই যে ইফ হয়ে গেল। এখন আমরা বলেছি যে এটা টেন্স ও পার্সন অনুসারে আমাদের প্রয়োগ ঘটাবে। তাহলে এটা দেখো তো এটা কোন টেন্সে আছে, এটা ডু ইউ প্লে ফুটবল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই কারণে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করব, কারণ এটা আমাদের রিপোর্টিং ভার্বটা কিসে আছে, পাস্টে আছে। তাহলে এবং ইউ আছে সাবজেক্ট, ইউটা কাকে ফলো করবে, আমরা জানি রিপোর্টের স্পিচের সাবজেক্ট যদি সেম পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে মিট আছে ফার্স্ট পার্সন, এখন আমরা আই লিখবো, আর এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই প্লেড ফুটবল। এখন কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, আর কোনো ই থাকলো না। তাহলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ফুটবল খেললাম কিনা বা খেলেছিলাম কিনা, হ্যাঁ, এরকম একটা অর্থ হবে। তাহলে এইটার বেলা আমরা দেখি হি সেড টু মি হোয়েন ডু ইউ প্লে ফুটবল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমাদের এইখানে হোয়েন আছে অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন, তাহলে ডাব্লিউ, আর এখানে সেড টু আছে এই জন্য আস্কড হবে। তাহলে কি হলো, হি আস্কড মি, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে হোয়েন, তারপরে এটা ইউ আছে অবজেক্টকে ফলো করবে আইটা তখন আমরা পাস ফর্ম করে দেবো, আই প্লেড। এখন আমি আর একটু বলে নেই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলো কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট থাকতো তাহলে এর টেন্সে কোনো পরিবর্তন হতো না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সবসময় যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সটা হতো তাহলে কিন্তু এখানে আই প্লে ফুটবল হতো, আর হোয়েন যেখানে ছিল ওখানে থাকতো, আর এটা যা তখন এটা আস্ক হতো। যাই হোক, এখন আমাদের এই হলো বিষয়গুলো। আমরা এরপরে 3 নাম্বার রুলসে চলে যাব। এইটারও তোমরা 5টা করে উদাহরণ লিখবা, ডিরেক্ট স্পেস এবং ইনডিরেক্ট স্পেস নিজেরা নিজে তৈরি করবা, হ্যাঁ, তারপর লিখবা এবং আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওতে। ওকে, আমরা এখন পরবর্তী রুলসে চলে যাই। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রুলসে চলে আসলাম, সেটা হলো রুল 3। আমরা এখানে দেখবো যে রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে, এটা কিন্তু আমাদের পরীক্ষায় বেশিরভাগ থাকে এবং আমরা চলতে ফিরতে এই ধরনের সেন্টেন্স খুব ব্যবহার করি। এখন দেখা যাচ্ছে যে রিপোর্টেড স্পিচ
একটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা বুঝে ফেলছি রিপোর্টেড স্পিচ বলতে কী বোঝাচ্ছি, ইনভার্টেড কমার মাঝখানের যে সেন্টেন্সটা সেটাকে বলা হচ্ছে। এখন তাহলে তাহলে কী কী করবো, তাহলে সেখানে আমাদের মোটামুটি 4টা রুলস সেখানে দেখতে হবে। নিয়ম, অনুরোধ বুঝালে আমরা রিপোর্টিং ভার্বটি কি হয়ে যাবে, যে রিপোর্টিং ভার্বটি তোমার হবে, এখানে লিখি, হবে কি রিকোয়েস্ট অথবা রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড, অর্থাৎ ওইটা টেন্স অনুসারে সেটা পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে, আমাদের ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে, ইনডিরেক্ট করার সময় ওই রিপোর্টিং ভার্বটা সেই টেন্সেই পরিবর্তন করতে হবে। তাহলে অনুরোধ যদি বোঝায় তাহলে আমরা রিকোয়েস্ট বুঝাবো, এইটাও বসতে পারে টেন্স অনুসারে, অথবা এইটা অথবা এইটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এইটাও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এইটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। আবার উপদেশ যদি বোঝায় তাহলে আমরা অ্যাডভাইস অথবা অ্যাডভাইসেস অথবা অ্যাডভাইস বসাবো টেন্স অনুসারে। আদেশ বোঝালে আমরা অর্ডার্স অথবা অর্ডার বসাবো টেন্স অনুসারে। প্রস্তাব যদি থাকে, প্রস্তাব যদি বোঝায় ওই ইম্পারেটিভ সেন্টেন্সটি, তাহলে আমরা প্রপোজ বসাবো। তাহলে আমরা জানি মূলত ইম্পারেটিভ সেন্টেন্সটি আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বিষয়গুলো বোঝায়। তাহলে আমরা বুঝি এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এইগুলো আমাদেরকে চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বটি। আবার ইনভার্টেড কমা উঠে গিয়ে তুলে দিয়ে কি বসাতে হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে আমরা টু বসাবো। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো, টু বসাবো। তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে। আবার ভার্বের বেস্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে এই ইম্পারেটিভ সেন্টেন্সটি। না বোধক হলে নট টু প্লাস ভার্ব দিয়ে শুরু করতে হবে। এখন আমরা একটু দুইটা উদাহরণ এখানে রেখেছি, একটা এই যে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, দুইটাই ইম্পারেটিভ সেন্টেন্স, এটা দিয়ে আমরা এখন দেখব। তো এখন দেখা যাচ্ছে যে আমরা দেখবো যে সিক টু আছে, আর ওপেন দ্য ডোর দিয়ে কি বোঝাচ্ছে, আদেশ না উপদেশ, কোনটা বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে দেখবো যে হি, তাহলে এটা যদি পাস্ট টেন্স আছে তাহলে এটা অর্ডার্ড হবে। হ্যাঁ, মি কি, তাহলে এখানে কি হবে, আমরা কি দেব, টু দিব। তারপর এখানে মূল ভাব দিয়ে শুরু হবে, ওপেন দ্য ডোর, খুবই সহজ। এখন ওপেন দ্য ডোর, এরপরে আমরা এখানে দেখবো যে ডু নট ওপেন দ্য ডোর, না বোধক আছে, এই একই কথা, জাস্ট এখানে নট টু ভার হবে। যেমন দেখো, হি অর্ডার্ড মি, এই যে নট টু, তারপর কি, নট টু ওপেন দ্য ডোর, মানে আমাকে দরজাটি না লাগাতে কি করলো, আদেশ দিল। আবার এখানে আমাকে দরজাটি কি, দরজাটি না খুলতে এখানে আদেশ দিল, আর এখানে অর্থটা দাঁড়াচ্ছে দরজাটি খুলতে আমাকে আদেশ দিল। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ভালো করে দেখবে, ভালো করে শুনবে, বারবার টেনে দেখবে যে তোমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে। কিন্তু তাহলে এইখানে কিন্তু আমাদের পার্সনের ব্যাপারটা নাই, যেহেতু সাবজেক্ট এখানে আসতেছে না, আমাদের যেহেতু টু এর পরে সবসময় ভার্বে বেস্ট ফর্ম হয়, ওদের টেন্সের ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে না। তবে এইখানে যদি অন্য কোনো প্রণাম থাকতো তাহলে আমাদের টেন্সের সাবজেক্টের ব্যাপারটা অন্তত দাঁড়াতো। যাই হোক, এই যে বিষয়গুলো আমরা এরপরে 4 নাম্বার রুলসে চলে যাব। 4 নাম্বার রুলসে কার কথা বলা হচ্ছে, অপারেটিভ সেন্টেন্সের কথা বলা হচ্ছে। 4 নাম্বার রুলসটিতে যে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো রিপোর্টেড স্পিচটি অপারেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব। অপারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা ইত্যাদি বোঝায়, তাহলে আমরা সেটাকে বলি অপারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে রিপোর্টেড স্পিচটি অপারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি ইচ্ছা বোঝালে উইশ হবে বসবে, প্রার্থনা বোঝালে প্রেজ বা পেড বসবে টেন্স অনুসারে যে কোনো একটা। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসবে, এবং মেয়ে হয়ে যাবে মাইট, এবং তা যদি পাস্ট টেন্স হয় তাহলে মেয়ে হয়ে যাবে মাইট, এবং তার সাবজেক্ট এর পরে বসবে। এখন আমরা দেখবো যে হি সেড টু মি মে ইউ পাস ইন দ্য এক্সাম, তাহলে আমরা দেখলাম যে হি তাহলে কি হবে, মে ইউ পাস ইন দ্য এক্সাম কি বোঝাচ্ছে, প্রার্থনা করা বোঝাচ্ছে। তাহলে হি প্রেড মি, হ্যাঁ, দ্যাট কি, তাহলে ইউটা কাকে ফ্লো করবে, এই সাবজেক্টকে, তাহলে আই হয়ে গেল আই, আর মেয়েটা হয়ে যাবে মাইট, এবং সাবজেক্টের পরে বসবে মাইট পাস ইন দ্য এক্সাম। তাহলে দেখো, তাহলে সাবজেক্টটা আই হয়ে গেল, এটা আমরা আগে থেকে জানি কেন হলো, কারণ সেম পারসন হলে অবজেক্টকে ফ্লো করে। আর এই মেয়েটা সাবজেক্টের পরে বসবে এবং মাইট হয়ে যাবে, এবং সাবজেক্টের পরে বসে এবং মাইট হয়ে গেছে।
আর এখানে দ্যাট বসছে ইনভার্ট কমা উঠে গিয়ে, আর এখানে যেহেতু প্রাথমিক যাচ্ছে সেইটু উঠে গিয়ে কি বসছে, পেইড বসেছে। এই হলো বিষয়। এখান থেকে তোমরা এই রুলস থেকে তোমরা আবারও 5টি উদাহরণ লিখবা, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট দিয়ে 5টা উদাহরণ লিখবা। না লিখতে পারলে বলবা, এবং লিখতে পারলে অবশ্যই লিখে কমেন্টে লিখে জানাবা। এখন আমরা তারপরে 5 নাম্বার শেষ নাম্বারে আবার চলে যাচ্ছি। এবারে 5 নাম্বারে যে শেষ আমাদের নিয়মটা সেটা হচ্ছে যে আমরা দেখব যে রিপোর্টের স্পিচটি এক্সক্লামেটরি সেন্টেন্স হলে, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয় তাহলে তাহলে কী হবে, আনন্দ বোঝালে রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম বা এক্সক্লেমস বা এক্সক্লেম উইথ জয়। আবার দুঃখ বোঝালে টেন্স অনুসারে এই যে এক্সক্লেম বা এক্সক্লেমস বা এক্সক্লেমড উইথ সরো বসবে। 2 নম্বরে যেটা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, আর এক্সক্লামেটরি সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আর টেন্স ও পার্সন এর নিয়মগুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখব একটা উদাহরণে, দ্য ম্যান সেড এলাস আই এম আনডান। দ্য ম্যান সেড এলাস আই এম আনডান। এখন এইখানে দেখব আমরা যে এলাস বিষয়বোধক চিহ্ন আছে। আমরা জানি দুঃখ, আনন্দ, বিষাদ, হতাশা এগুলো বোঝালে আমরা কি বুঝি, যে অবজেক্টিভ সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, এবং একটা চিহ্ন বসে, যে চিহ্নটা হলো এরকম একটা চিহ্ন বসে এক্সক্লামেটরি সেন্টেন্সে। এখন দেখা যাচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে এই চিহ্নটি আমাদের এখানে আছে। তাহলে আমরা কি দিব, এটা কি বোঝাচ্ছে? দ্য ম্যান সেড এলাস আই এম আনডান। মানুষটি বললো, হায় আমার পড়া কপাল। হায় আমার পড়া কপাল, আনডান মানে হচ্ছে পড়া কপাল। তাহলে এইখানে দেখবো আমরা এটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে নিয়ম অনুসারে আমাদের এখানে যেহেতু দুঃখ বোঝাচ্ছে, তাহলে আমরা বুঝবো দ্য ম্যান, এইটা উঠে দিয়ে আমরা বুঝবো এক্সক্লেমড, যেহেতু পাস্ট, এক্সক্লেমড উইথ কি সরো দ্যাট। ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসলো, এটা চলে যাবে। আইটা তখন কাকে ফ্লো করবে? আইটা আমরা জানি সাবজেক্টকে ফ্লো করে, দ্য ম্যান, অর্থাৎ দ্য ম্যান দেওয়া যাবে, অথবা হি ওয়াজ, যেহেতু এটা পুরুষ বোঝাচ্ছে, হি ওয়াজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে এটা পাস্ট ইনডিফিনিট হবে, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, হি ওয়াজ আনডান। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম, আমাদের এই সব রুলস, এইটা দিয়েও তোমরা 5টা উদাহরণ লিখবা। অর্থাৎ আমি আজকে 5টা রুলস দিলাম, 5টারই 5টা করে উদাহরণ, 5 25টা উদাহরণ তোমরা কমেন্টে লিখে জানাবে। আর তোমাদের আমি অবশ্যই বলেছি তোমাদের মুখস্থ করে উদাহরণগুলো লিখতে হবে এমনটা না, তোমরা যে কোনো একটা বই বের করবে, বই বের করে ওখান থেকে উদাহরণগুলো থেকে তোমরা উদাহরণগুলো লিখবে, খাতায় লিখে অথবা কমেন্টে লিখে, খাতায় লিখে ছবি তুলে কমেন্ট করে জানাতে ছবিটা দিতে পারবা, অথবা কমেন্টে লিখে জানাবা 25টা উদাহরণ। তাহলে কি করবা, আমি তোমাদের দেখে দেখে লিখতে বলছি এই কারণে যে দেখে দেখে লিখবা, কিন্তু বুঝবা যে কীভাবে চেঞ্জটা হলো, কেন হলো, এই রুলসগুলোকে মিলিয়ে ওই উদাহরণগুলোকে তোমরা বুঝে নিবা। তাহলে এই যে এই রুলসগুলো, এই একটা করে উদাহরণ যখন বুঝবা, বা এই রুলসগুলো যখন বুঝবা, যখন 5টা উদাহরণ তখন বুঝতে যাবা, গবেষণা করে বুঝবা, এগুলো মিলিয়ে তখন দেখবো যে মাথার মধ্যে এমনিতেই এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন তোমাদের আর মুখস্থ করতে হচ্ছে না, আর এগুলো নিয়ে টেনশনও করতে হচ্ছে না। তো আমি তোমাদের কখনোই মুখস্থের ব্যাপারটা নিয়ে আমি উৎসাহ দেবো না। আমি চাইবো তোমরা দেখে দেখে তোমাদের বাড়িতে বই, যে গ্রামার বইগুলো আছে, সেই গ্রামার বইগুলো বের করে তার উদাহরণগুলো যে আছে এই রুলসগুলো পড়ে নিয়ে, এবং উদাহরণগুলো মিলিয়ে যে ব্যাখ্যা, উদাহরণ কেন হলো, কীভাবে হলো, এগুলো বুঝতে পারলেই 5-10টা করলেই তোমাদের মাথার মধ্যে এমনি সেট আপ হয়ে যাবে, মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। আর এইভাবে যখন তোমার মাথায় সেট আপ হবে, তখন তোমরা কিন্তু এটা বাস্তব জীবনে যে কোনো পরীক্ষায় এবং যে কোনো জায়গায় তোমরা সহজেই লিখতে পারবে, বলতে পারবে এবং বুঝতে পারবে। আর যদি মুখস্থ করো, তাহলে 2-একটা উদাহরণ মুখস্থ করো আর নিয়ম মুখস্থ করো, তাহলে কখনোই তোমার প্রয়োজনে এগুলো তোমরা প্রয়োগ ঘটাতে পারবে না। তো এই বলে আমি আমার ন্যারেশনের 3য় ক্লাস, স্পেশাল ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।